নন্দন কথার আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। নন্দন কথা শিল্প সাহিত্য বিষয়ক একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস নিয়ে, আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। এ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ঔপন্যাসিক লেখক রফিকুর রশিদ এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোমিনুর রসুল। রাইফেল রুটি আওরাতের লেখক আনোয়ার পাশা মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তার এই উপন্যাসে মুক্তিযুদ্ধকালের বাংলাদেশের অবরুদ্ধ পরিবেশ এবং বাংলাদেশে যে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় সেই বিষয়গুলো উঠে এসেছে। আমরা সেসব কিছু নিয়েই কথা বলবো, উপন্যাসটির মূল্যায়ন করব। প্রথমে রফিকুর রশিদ, আপনার কাছে জানতে চাইব যে এই উপন্যাসের একটি চরিত্র হলো সুদীপ্ত শাহীন, যাকে কেন্দ্র করে উপন্যাসটি আবর্তিত হয়েছে। আপনার দিক থেকে মূল্যায়ন কতটুকু চরিত্র নির্মাণে এই চরিত্র? আমরা ভুলে যাব না যে এই উপন্যাসের এই প্রধান চরিত্র সুদীপ্ত শাহীন কে দেখানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে। একই সঙ্গে আমরা মনে রাখবো যে এই গ্রন্থের লেখক আনোয়ার পাশা নিজেও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ফলে আমরা একটু অবচেতনে হলেও যেনবা সুদীপ্ত শাহীনের মধ্যে লেখক আনোয়ার পাশার ছবি উদ্ভাসিত হয়ে উঠতে দেখি। আনোয়ার পাশা ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, কি করতেন, কার সাথে গল্প করতেন, মুক্তিযুদ্ধের চেতনায় কতটা আস্থাশীল ছিলেন, সেইগুলো গবেষণার বিষয় হতে পারে আজকে। কিন্তু আমরা সুদীপ্ত শাহীনকে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে, পেয়েছি রাজনীতি সচেতন একজন শিক্ষক হিসেবে। সুদীপ্ত শাহীন চরিত্রটি গড়ে তোলবার ক্ষেত্রে লেখক আনোয়ার পাশা অত্যন্ত সচেতনতার পরিচয় দিয়েছেন। এই উপন্যাসটি একটু ভিন্ন মাত্রা দাবি করে এই বিবেচনায় কেবলমাত্র মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত প্রথম উপন্যাস বলে তো নয়। মনে রাখতে হবে অবরুদ্ধ বাংলাদেশ, আপনি যেমনটি বলছিলেন, আমি তো বলি সেই মুহূর্তের দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আক্রান্ত, অবরুদ্ধ, লুণ্ঠিত, ধর্ষিত ঢাকা নগরী, বিশেষ করে ঢাকা নগরীর বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত আবাসিক এলাকা, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা, বিশ্ববিদ্যালয়ের চত্বর, প্রত্যেকটি জায়গায় কি নির্যাতন চালানো হয়েছিল, কি বিভৎস সেই নির্যাতন, সেই সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি এই উপন্যাসে ফুটে উঠেছে সুদীপ্ত শাহীনের বর্ণনার মধ্য দিয়ে। সেই বর্ণনাটি এলো থেকে সুদীপ্ত শাহীন 25শে মার্চ দিনগত রাতে তার নিজের আবাসেই ছিলেন। তিনি ছিলেন খাটের তলে লুকিয়ে। এই খাটের তলে লুকিয়ে থেকে নিজেকে রক্ষা করেছেন তার স্ত্রী, তিনিও রক্ষা পেয়েছেন, তার কন্যা রক্ষা পেয়েছে, কিন্তু রক্ষা পায়নি। তিনি দেখতে পাচ্ছেন 23 নম্বর বিল্ডিং এরই আশেপাশে জেসি দেব, যাকে ঋষি তুল্য প্রবাদ প্রতিম শিক্ষক বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রক্ষা পাননি ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, রক্ষা পাননি মনিরুজ্জামান স্যার। কি বিভৎসভাবে এদের হত্যা করা হয়েছে, এই সেই সব চিত্রগুলো একদিকে বারবার উঠে এসেছে তার বর্ণনা থেকে। অন্যদিকে আমরা আরেকটু মজা পেয়েছি সেই জায়গাটাতেই শিল্প কৌশলে সার্থক এই লেখক ফ্ল্যাশব্যাকে ফিরে গেছেন। আমরা উপন্যাসটি শুরু হতে দেখলাম এক বন্ধুর বাড়িতে, বন্ধুর নাম হচ্ছে ফিরোজ। ফিরোজের বাড়িতে আশ্রয় গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো। তবে কি আমরা 1971 সালের, সেটা কয় তারিখ, সেটা হলো 1971 সালের মার্চের 28 তারিখ, 27 তারিখের দিনগত রাতে সে বেরিয়েছে, বন্ধু ফিরোজের বাড়িতে আশ্রয় নিচ্ছে। অতঃপর ফিরোজকে সাথে করে আবার এই সমস্ত আক্রান্ত অবরুদ্ধ ঢাকা শহরের চিত্র, যেখানে গণহত্যা চালানো আবার দেখছেন দুই বন্ধুতে, এবং দেখতে গিয়ে কত প্রকার বিপন্ন অবস্থায় পড়েছেন তিনি, বিব্রত অবস্থায় পড়েছেন। তারা গাড়িতে চড়ে যাচ্ছেন, পাকিস্তানি সৈন্যরা তাদের গাড়ি থামিয়ে নানা রকম ভাবে বিরক্ত করেছে, নানা রকমের অপমান করেছে, অপদস্থ করেছে। আবার ওর মধ্যে হাস্যকর কিছু ঘটনাও ঘটেছে, সে কথায় আমি আসবো একটু পরে। লেখকের হাস্য রসিকতা প্রসঙ্গে চরিত্র নির্মাণের যে প্রসঙ্গটা নিয়ে আপনি কথাটা তুলেছিলেন, আমরা দেখতে পাই যে এই উপন্যাসের এই চরিত্রটি
ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক সচেতনতার পরিচয় আমাদের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে পূর্ব বাংলার যে জেগে উঠবার কাল, পূর্ব বাংলা যে পাকিস্তান নামক সাম্প্রদায়িক রাষ্ট্রের পেটের ভেতর থেকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে জেগে উঠছে, সেই জায়গাটিকে আমাদের নায়ক সুদীপ্ত শাহিন নিজে লালন করেন নিজের ভেতরে এই চেতনাটিকে, এবং এই উপন্যাসেও সেটিকে প্রস্ফুটিত আনোয়ার করেছেন। পাশার চিন্তা সুদীপ্ত শাহিনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে লেখকের দর্শন এবং বা ভাবনাগুলো। ঠিক। আমরা আসবো আপনার কাছে আবার। মমিনুর রসুল, আপনার কাছে জানতে চাইবো, এই যে পাকিস্তান পর্বে বাঙালি জাতীয়তাবাদের যে নতুন করে যে উত্থান বা নতুন করে তার যে পরিচিতি, এবং তারই একটি প্রতিফলন আমরা পাচ্ছি আসলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন ভূখণ্ড। আনোয়ার পাশা তো স্বাধীন বাংলাদেশ তিনি শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি, তবে তার প্রত্যাশা ছিল। আমরা জানতে চাইবো যে এই উপন্যাসে আসলে ইতিহাস এবং বাস্তবতা কতটুকু মিশে আছে। গণহত্যার যে চরিত্রগুলো আমরা শুনলাম সেগুলো তো বাস্তব চরিত্র। জি, উপন্যাসটি আনোয়ার পাশা মুক্তিযুদ্ধ সময় পর্বেই রচনা করেছেন, আমরা জানি, যেমনটা তিনি বলছিলেন। এবং উপন্যাসের শুরুর যে বাক্যটা, বাংলাদেশে নামলো ভোর, 28শে মার্চ, এই সুদীপ্ত শাহিন বাংলাদেশে ভোর নামার ভেতর দিয়ে তার যে প্রত্যয়, সে প্রত্যয় দিয়ে উপন্যাসটি শুরু হয়েছে। এই উপন্যাসে তিনি মূলত নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাতের স্বপ্ন নিয়েই উপন্যাসটি রচনা করেছিলেন। এবং তিনি মনে করেছেন সেই প্রভাবটা দূরে নয়, জি, খুব নিকটেই। এবং উপন্যাসের শেষে তার যে আশাবাদী প্রত্যয়, যে মাভই সময় কেটে যাবে, দুঃসময় কেটে যাবে, এরকম একটি সংলাপের ভিতর দিয়ে তিনি উপন্যাসটি শেষ করেছেন। এই উপন্যাসটি যদি আমরা বিচার করি তাহলে দেখব যে উপন্যাসের প্রত্যেকটি ঘটনাই কিন্তু সত্যাশ্রয়ী শুধু নয়, প্রকৃতপক্ষে সত্য যে ঘটেছে বর্তমানে সেই সময়, সেই ঘটনার সত্য ঘটনাগুলোই তিনি আসলে রূপায়ণ করেছেন রাইফেল রটি আওড়াতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিমণ্ডলে এরকম একটি উপন্যাস রচনার যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন, তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, এবং চরিত্র সুদীপ্ত শাহিন যে চরিত্রটি তিনি নির্মাণ করেছেন, সেই চরিত্রের ভিতর দিয়ে তিনি তার নিজের আত্মপ্রতিকৃতি আসলে তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। উপন্যাসের প্রধান যে চারটি চরিত্র, সুদীপ্ত শাহিন, সুদীপ্ত শাহিন স্ত্রী আমিনা এবং তার বন্ধু মহিউদ্দিন ফিরোজ এবং তার স্ত্রী মীনাক্ষী নাজমা, এই চারটি চরিত্রের কয়েক ঘন্টা টেনশন, ভয় এবং তার ভেতর দিয়ে তাদের আশাবাদিতার পরিচয়ও কিন্তু আমরা পাই। আনোয়ার পাশা এই চারটি চরিত্রের ভেতর দিয়ে সমকালকে ধরার চেষ্টা করেছেন। সেই সময়, যে সময় পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ কাল রাতে যে নিধনযজ্ঞ চালিয়েছে বাঙালির ওপর, সেই নিধনযজ্ঞটা একেবারে পুরোপুরি বাস্তবোচিতভাবেই তিনি উপন্যাসে তুলে ধরেছেন। শুধু কি বাস্তব ঘটনাই সেখানে নয়, সেখানে হত্যাযজ্ঞ যেমন সম্পন্ন হয়েছে, সেখানে নারীদের সম্ভ্রমহানির যে চেষ্টা সেই সময় হয়েছে, সেগুলো কিন্তু উপন্যাসে পড়াতে পড়াতে আনোয়ার পাশা দেখানোর চেষ্টা করেছেন। এখানে চিত্রশিল্পী আমন এবং আমনের স্ত্রী পলি এবং তার সাথে পলির যে বোন রোজি, এরা যে নির্মমতার শিকার হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা, সেটা কিন্তু এই উপন্যাসে একটা বিশেষ জায়গা বহন করে চলেছে। এবং আনোয়ার পাশা নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো প্রত্যক্ষভাবে তিনি উপলব্ধি করেছেন, দেখেছেন, তার সেই প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতা থেকেই এই উপন্যাসের ঘটনাগুলো উঠে এসছে। চিত্রশিল্পী আমারও তো শেষ পর্যন্ত শহীদ হয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে রাইফেল রটি আওড়াতের একটি অংশ বিশেষ শুনব, যেখানে 25শে মার্চ কাল রাত্রের সেই হত্যাযজ্ঞের বিবরণ রয়েছে। চারিদিকে ফর্সা হয়ে এলে অতি সন্তর্পণে জানালার পর্দা একটু ফাঁক করে পূব দিকের খোলা মাঠের পানে তাকালেন সুদীপ্ত। একই কাণ্ড, এত মৃতদেহ! মাঠের এক কোণে অনেক লাশ পড়ে আছে, অনেক লাশ। ওদেরকে কোথাও মেরে ওইখানে জমা করেছে, নাকি জ্যান্ত ধরে এনে ওইখানে দাঁড় করিয়ে গুলি করেছে? যাই ওরা করে থাকুক, ওইখানে এমনি করে ফেলে রাখার কারণটা কি? লাশের আদমশুমারি করবে নাকি? দক্ষিণ দিকের জানালা দিয়ে এবারে দৃষ্টি ফেললেন সুদীপ্ত। ইকবাল হলের মসজিদের ছাদে কয়েকটি লাশ। একটি লাশ পড়ে আছে, সেখানে
পাইপের একটি বড় ছিদ্র দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বোধহয় গুলি খাওয়ার পরও জীবিত ছিল ছেলেটি এবং পিপাসার্ত হয়েছিল। তখনই বোধহয় সে কোনো মতে নিজেকে ওই জলধারার নিচে নিয়ে ফেলেছিল, কিন্তু মুক্ত জলের নাগাল পেল না। পানির পেয়ালা হাতে পেতেই প্রাণ নিঃশেষিত হলে সে পানি পাওয়া না পাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে? হায় হায়, ছেলেটা পিপাসা নিয়েই মরেছে। সুদীপ্ত দেখলেন জলের ধারা ঝরছে তার গলার কাছে, বুকের উপর। তখনও ঝরছে, কয়েকদিনই ঝরেছিল অনবরত, এবং ঝরে ঝরে তার গায়ের উপর দিয়ে গড়িয়ে গেছে বিশুদ্ধ পিপাসার জল। কিন্তু পিপাসা নিবৃত্তির প্রয়োজনে লাগেনি। শুক্রবার 26শে মার্চ সারাদিন সুদীপ্তকে ছেলে মেয়ে নিয়ে শোবার ঘরে কাটাতে হলো। বারান্দায় বেরোনোর উপায় নেই। সামনে ইকবাল হলের নিচের তলায় প্রভোস্ট অফিসে আগুন জ্বলল বেলা প্রায় 11টা অবধি। আর ইকবাল হল ও 23 নম্বর বিল্ডিং এর মাঝখানে বাবুর্চি বেয়ারাদের জন্য যে ঘর বানানো হয়েছে, তার বারান্দা অধিকার করে কয়েকটি মিলিটারি জওয়ান বসে থাকলো সারাদিন। রফিক রশিদ, আপনার কাছে আপনি নিজেও বলতে চাচ্ছিলেন যে এই উপন্যাসের ভাষাগত কিছু বিষয় আছে যেখানে হাস্যরস বা রম্যরসেরও অনুপ্রবেশ ঘটেছে, এবং ইতিহাসের বর্ণনা হলেও এটিতে আসলে শেষ পর্যন্ত কথা সাহিত্য। ইতিহাসের যে কঙ্কাল, তার গায়ে মানবিক রক্ত মাংস হৃৎপিণ্ড যোগ করে তবে তাকে কথা সাহিত্য করে তুলতে হয়। লক্ষ্য করা যায় যে আনোয়ার পাশা যখন এই উপন্যাসটি রচনা করেন, আমি তো নজরুলকে স্মরণ করি এই বলে, ওই যে জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, সত্যি সত্যি জাহান নামের আগুনের মধ্যে বসেও এমন একটি কাব্যকলা চর্চা, এমন একটি উপন্যাসের চর্চা করা সম্ভব, এটা আমরা আনোয়ার পাশার কাছেই দেখলাম। তিনি প্রত্যক্ষ করেছেন ঘটনাবলী, কিন্তু এবং নিজে সম্পৃক্ত থেকেছেন, তবুও শৈল্পিক যে নির্লিপ্ততা, যে নৈর্ব্যক্তিকতা, সেটি রক্ষা করতে হবে এই বিষয়ে ছিলেন অত্যন্ত সচেতন। সে কারণেই আমরা শিল্পগুণ সম্পন্ন একটি উপন্যাস তার হাতে পেয়েছি। না হলে একেবারে তার সামনে ঘটে যাওয়া ঘটনার কেবলমাত্র নিছক বর্ণনা হয়ে উঠত, বা কেবলই ইতিহাস হতে পারত। ইতিহাস আর সাহিত্যে তো তফাতও আছে খানিকটা। ইতিহাসকে নিয়ে সাহিত্য গড়তে গেলে সেই সাহিত্যকে তার প্রাণ সম্পদে ভরপুর করে তুলতে হয়। সেই জায়গাটি ধরেই বলছিলাম কি অদ্ভুত ঘটনা, যখন গোটা বাংলাদেশ অবরুদ্ধ, ঢাকা নগরীর এই রকম বিভৎস অবস্থা, সেই চিত্রের বর্ণনা দিতে গিয়েও কৌতুক প্রবণ শিল্পী আনোয়ার পাশা কয়েকটি ঘটনা আমাদের শোনালেন। যেমন আপনাদের মনে পড়বে, একবার আনোয়ার পাশা তার বন্ধুকে সাথে করে গাড়িতে যাচ্ছেন, টিএসসির সামনে তার গাড়ি থামিয়েছে পাকিস্তানি সৈনিকেরা। থামিয়ে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে, কি নাম, কোথায় যাবে ইত্যাদি। সেখানেই তিনি লক্ষ্য করলেন শুধুমাত্র মুসলমান নামের কারণে আনোয়ার পাশা এখানে তো মজা করেছেন, সুদীপ্ত শাহীন এমন একটি নাম দিয়েছেন চরিত্রের, সেই নামটিতেও লক্ষ্য করেছে, নাম নিয়েও ভারী মজা করেছেন। এইরকম নাম মুসলমানের হয় নাকি? তুমি বাঙালি না হিন্দু না বিহারি বলো, এরকম প্রশ্ন তুলেছেন। অতঃপর বিজন বিহারী নামের এক লোক, শুধু নামের সাথে বিহারি এই শব্দটি যুক্ত আছে, এই কারণেই ছাড়া পেয়ে গেল। এই মূর্খ পাকিস্তানি সৈনিকটা বুঝলো না যে ও বিহারি নয়, বিজন বিহারি। ওরা যে হিন্দুকে নিধন করবার জন্য খুঁজে বেড়াচ্ছে, তেমনই একটা হিন্দু ছিলেন বটে। যখন ফিরোজের গাড়ি, মানে সুদীপ্ত শাহীনের গাড়ি আটকে দিয়েছে, তখন ওর গাড়ির পেছনেই আছে ঢাকা হাইকোর্টের একজন বিচারপতির গাড়ি। তো বিচারপতির গাড়িতে তো ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগ হলো হাইকোর্টের ফ্ল্যাগ, বিচার বিভাগের ফ্ল্যাগ। এই মূর্খ পাকিস্তানি সৈনিক হাইকোর্টের ফ্ল্যাগ এরকম কোন বস্তুর সাথে তার পরিচয় নেই, ফলে সে খুঁজছে
পাকিস্তানি পতাকা কেন নাই তোমার গাড়িতে? এটা পাকিস্তানি পতাকা তো এদের গাড়িতে ছিল না, সুদীপ্ত শাহিনের গাড়িতে। ফলে তাকে অপদস্থ হতে হচ্ছিল। সুদীপ্ত শাহিন ভেতরে গিয়ে মেজর সাহেবকে যখন বুঝিয়ে বললেন, তখন মেজর সাহেব টের পেলেন যে না, গাড়িতে পতাকা থাকা, এবং তিনি দাবি করেছেন সুদীপ্ত শাহিন যে সবার গাড়িতে পতাকা তুলবার অধিকারও সংবিধান দেয়নি আমাদের, এটা থাকেও না সবার অধিকার। তো কাজে আমি কোনো অন্যায় করিনি। মেজর সেটা মেনে নিয়েছেন এবং তখন বলেছেন ওর ওই সেপাইকে, এই গাড়িতে পতাকা টাঙানো লাগবে না। যেই পতাকা টাঙানো লাগবে না বলেছে, গাধা সৈনিকটি বুঝেছে যে কারো গাড়িতেই পতাকা থাকার দরকার নেই, তখন বিচার বিভাগের পতাকাটিও নামিয়ে ফেলতে উদ্যত হয়েছে। এই যে সমস্ত, মানে একটি আমরা যুদ্ধের উপন্যাস পড়ছি, কিন্তু তারও মধ্যে পাকিস্তানি সৈনিকদের যে বুদ্ধিহীনতা, তার একটা- নির্বুদ্ধিতা এবং তা নিয়ে একটু রসিকতা করবার সুযোগ শিল্পী আনোয়ার পাশা সেটিকেও কাজে লাগিয়েছেন। আপনি নিজেও যেহেতু লেখালেখি করেন, আপনার জায়গা থেকে উপন্যাসটির একটু মূল্যায়ন করবেন। দর্শক, এ পর্যায়ে আমরা এই উপন্যাসের একটি অংশ বিশেষ দেখব, শুনবো। 23 নম্বরের বারান্দার ঠিক মুখোমুখি। এখন তাহলে ছেলে মেয়েদের খাওয়ানো হবে কি? হামাগুড়ি দিয়ে শরীর লুকিয়ে রান্নাঘরের কাছে পৌঁছানো যায়, কিন্তু পৌঁছানোই যায় শুধু, লাভ তো কিছু হয় না। তালা খুলবার জন্য মাথা তুললেই ওদের নজরে পড়তে হবে যে পূব দিকের মাঠে যেখানে রাশি রাশি লাশ পড়ে আছে, যেখানে মিলিটারি জওয়ান টহল দিয়ে বেড়াচ্ছে, আর শকুনেরা লোভ ও সতর্কতা নিয়ে চারপাশে তাকাচ্ছে। সত্যি শকুন বলেই মনে হচ্ছে এই টহলদার সৈনিকগুলোকে। শকুনেরাই ভালোবাসে মৃতদেহ, মৃতদেহ ঘিরে বসে থাকে, ঘুরে বেড়ায়। শকুনেরা ভালোবাসে প্রাণ নয়, মৃতের শরীর। প্রাণবান মানুষকে দেখলেই তাকে সব বানাবার ইচ্ছে জাগবে ওদের। মুহূর্তের মধ্যে গর্জে উঠবে হাতের রাইফেল। অতএব বাঁচতে হলে ওদের দৃষ্টি এড়াতে হবে। কিন্তু রান্নাঘরের তালা খুলতে গেলে ওদের নজরে পড়ার সম্ভাবনা 15-16 আনা যে। তাহলে ছেলে মেয়েদের খাওয়ার কি হবে? ঘরে শুধুই চাল আছে, আর কিছু নেই। ইলেকট্রিক হিটার রান্নাঘরে। রান্নাঘরের মিট শেফে গত রাতের বাসি ব্যঞ্জনও আছে, নষ্ট হয়নি, জাল দিয়ে খাওয়া যেতে পারে। কিন্তু সে কথা আমিনা এখন মনেও আনলেন না। পানিতে চাল ভেজাতে দিলেন। ঘরে চিড়ে থাকতো যদি, কতকাল তারা চিড়ে খায়নি। এই মুহূর্তে মনে হলো চিড়ে অতি উত্তম খাদ্য। ঘন্টা খানেক পরে চালগুলো ভিজে একটু নরম হলে তাই একটু চিনি দিয়ে ধরলেন ছেলে মেয়েদের সামনে। নিজেরাও খেলেন। খাওয়া মানে দুবার মুখে দিয়ে 1 গ্লাস করে পানি খাওয়া। কতজনের এই খাওয়া জন্মের মতো ঘুচে গেল এই রাতে। তাদেরও যেতে পারত। এমন চিন্তায় আক্রান্ত হলে কোনো কিছু আর খেতে ভালো লাগার কথা নয়। সুদীপ্তের খিদে কোথায় উড়ে গেল? ডক্টর মমিনুর রসুল, আপনার কাছে আসলে জানতে চাইবো, যেহেতু আপনি শিক্ষক হিসেবে এই বিষয়টিও পড়ান, এই উপন্যাসটি পড়ান, আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং শিক্ষার্থীদের বা ছাত্রদেরকে কোন বিষয়গুলো দেখার জন্য বিশেষ করে বলে থাকেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশে অসংখ্য উপন্যাস রচিত হয়েছে। এটি হচ্ছে রাইফেল ওটিয়ারাত প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কাজেই এই উপন্যাসটি আলাদা একটি তাৎপর্য আছে। সেই তাৎপর্য কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? উপন্যাসটি যে সময় তিনি লিখছেন, সমকালীন জীবন থেকে এই উপন্যাসটি তিনি রচনা করেছেন। যদিও মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো পরবর্তী সময় যারা লিখেছেন, যেমন শওকত ওসমানের 2 সৈনিক, নেকড়ে অরণ্যে, জাহান্নাম হইতে বিদায়, কিংবা জলাঙ্গি, কিংবা পরবর্তীতে আরো যাদের উপন্যাস আমরা পাই, রশিদ হায়দারের খাঁচায়, কিংবা আমার যত গ্লানি, এই সমস্ত উপন্যাস কিন্তু সেই সময় বসে তারা লেখেননি। না, এটা আনোয়ার পাশার একটা বড় দিক।
যে তিনি সমকালে বসে এই উপন্যাসটি রচনা করেছেন। এই উপন্যাসের তাৎপর্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রান্ত হিসেবে বিবেচিত হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় কি নারকীয় হত্যাযজ্ঞ সম্পন্ন হয়েছে 25শে মার্চ কাল রাতে, তার একটা বাস্তব জলজান্ত দৃষ্টান্ত হিসেবে রাইফেল রটি আওরাত কিন্তু অনন্য একটা উপন্যাস দাবি করতে পারে। মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক উপন্যাস লেখা হয়েছে, কিন্তু আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত উপন্যাসেই আমরা দেখি যে এই বাস্তব জলজান্ত দৃষ্টান্ত, যেখানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্তের যে পাকিস্তানি সেনাবাহিনী যে বর্বরতা, সেই বর্বরতার একটা পৈশাচিক নিদর্শন এখানে ঘটনার মধ্য দিয়ে আনোয়ার পাশা তুলে ধরার চেষ্টা করেছেন। একেবারে সবশেষে আপনার কাছে আসবো, দু এক লাইনে শুনবো এই উপন্যাসের ভাষা নিয়ে। রফিকুর রশিদ, আপনি যেহেতু নিজে লেখেন এবং আপনার মুক্তিযুদ্ধের উপন্যাসও আছে, কিন্তু একটা বড় পার্থক্য তো আমরা শুনলাম যে একটা সমকালে বসে লেখা এবং অনেক পরে বসে লেখা। আপনি সেই পার্থক্যটা টের পান কিনা? আমরা যারা এখন এমনকি মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছেন এমন একজন কথাশিল্পীও বিভিন্ন বইপত্র পড়ে, বিভিন্ন মিডিয়ার কাছ থেকে জেনে শুনে বা তার পূর্বপুরুষের কাছ থেকে জেনে শুনে মুক্তিযুদ্ধের উপন্যাস লিখছেন। খুব সফল উপন্যাস হতেই পারে, বরং কালিক একটি দূরত্বে নিজেকে অবস্থান করানোর কারণে তার হাত থেকে একটি মহৎ মুক্তিযুদ্ধের উপন্যাস আসতে পারে। আমরা সেই অপেক্ষাতে এখনো আছি। আমি সেই দিক থেকে বিবেচনা করলে রাইফেল রটি আওরাতকে একেবারে ভিন্ন মাত্রিক উচ্চতা সম্পন্ন একটি উপন্যাস বলেই বিবেচনা করি। একটুখানি বলতে চাই, কেন রাইফেল, কেন রটি, কেন আওরাত? এই উপন্যাসটির নামটিতে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে। 3টি শব্দই আমার বাংলা শব্দ নয়, অথচ 3টি শব্দ আমাদের অচেনা নয়, প্রত্যেক বাঙালির কাছেই চেনা বটে। আমি সেই জায়গাটাই উপন্যাস থেকেই একটা জায়গা একটু আপনাদের শোনানোর জন্য লিখে রেখেছিলাম। বলি, সুদীপ্তর ঘরে ঢুকে হানাদাররা হরণের জন্য যুবতী পায়নি, লুটপাটের যোগ্য কোনো বস্তুও পায়নি, সেখানে শুধু বই আর বই। কেননা যেদিকে তারা তাকিয়েছিল দেখেছিল শুধু বই আর বই। ধুত্তরি বই, বই নিয়ে হবেটা কি? কাগজের বুকে হিবিজিবি আঁক কাটা যত সব আবর্জনা। ওই আবর্জনায় হাত দিয়ে পাক সৈন্যরা নাপাক হতে চায়নি। হাত যেখানে সেখানেই দেওয়া যায় নাকি? হাত দেওয়া যায় রটি ও রাইফেলে, হাত দেওয়া যায় রটি ও রাইফেলে আর আওরাতের গায়ে। দুনিয়ার সেরা চিজ আওরাত আর রাইফেল। রটি খেয়ে গায়ের তাকত বাড়াও, রাইফেল ধরে প্রতিপক্ষকে খতম করো, তারপর আওরাত নিয়ে ফুর্তি করো। বাহ, এই জিন্দেগি হ্যায়, এই তো জীবন। এইরকম একটা ভোগ সর্বস্ব জীবন পাকিস্তানি সৈনিকেরা পোষণ করতেন এবং তারই প্রমাণ তারা রেখেছেন আমাদের এই বাংলাদেশকে যখন তারা দখল করে নেন সেই সময়, এবং সেটি প্রত্যক্ষ করেছেন আমাদের ঔপন্যাসিক আনোয়ার পাশা। এবং যে উদ্ধৃতিগুলো আপনিও পড়লেন বা আমরা অংশবিশেষ শুনিয়েছি, সেখান থেকে খুবই সংক্ষেপে এটার ভাষিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন? উপন্যাস হচ্ছে একটি বর্ণনাত্মক শিল্পকর্ম, এবং যে বর্ণনাত্মক শিল্পকর্মের প্রধান বিষয়বস্তু হচ্ছে মানুষ এবং তার সমাজ। আনোয়ার পাশা যদিও এখানে তার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ বা যুদ্ধ বিধ্বস্ত ঢাকা নগরীকে নির্মাণ করা, তারপরেও তিনি যেহেতু উপন্যাস রচনা করেছেন, স্বাভাবিকভাবে উপন্যাসের ভাষিক বিবরণে তিনি বেশ কিছু নিরীক্ষা করেছেন, বিশেষ করে শব্দ ব্যবহারের ক্ষেত্রে। এখানে বুদ্ধিজীবী যে চরিত্রগুলো তিনি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, তাদের ভাষা একরকম, আবার এখানে ডক্টর মালিক এবং ডক্টর খালেক দুই ভাই, দুটো দালাল, হ্যাঁ, দুটো পাকিস্তানি দালাল। তারা নিজেদের সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য পাকিস্তানি সেনাবাহিনীদেরকে নানাভাবে তারা সহায়তা করেছে, এবং তাদের ভাষার ভঙ্গিমা কিন্তু স্বতন্ত্র। আবার আমরা যদি দেখি উপন্যাসে যে পাকিস্তানি সৈন্যবাহিনী কিভাবে কথা বলছে, তাদের কথা বলার ভিতরে কিন্তু আমরা দেখতে পাই উর্দু শব্দের ব্যবহার, এবং তারা বিভিন্ন ধরনের গালিগালাজ ব্যবহার করছে। সেই গালিগালাজের ভেতরে কিন্তু আরবি ফার্সি শব্দ ব্যবহার করছে তারা। অর্থাৎ চরিত্র অনুযায়ী যে ভাষার যে ব্যবহার বা চরিত্র অনুযায়ী ভাষা যে বদলে যায়, সেটা আমরা আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত উপন্যাসে দেখতে পাই। একই সঙ্গে আমরা দেখেছি চরিত্র নির্মাণ এবং চরিত্রের মুখে যে ভাষা বা সংলাপ, সেক্ষেত্রে আনোয়ার পাশা সফল। জি, আজকে আমরা আলোচনা করলাম রাইফেল রটি আওরাত নিয়ে। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত। উপন্যাসের চরিত্র এবং এর বাইরেও উপন্যাসের যে বিষয়, সেটা আমাদের মুক্তিযুদ্ধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়,
বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির চিন্তাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উস্কে দেয়। 25শে মার্চের কাল রাতে যে হত্যাযজ্ঞ, তার মধ্য দিয়ে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার কামনা এবং উদগ্র বাসনা তৈরি হয়েছে। আজ এ পর্যন্তই। যারা আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য শুভকামনা।